আচ্ছা, শোনা যায়? জি ভাই। হ্যালো। ও, সালাম ওকে। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ তো আজকে শুরু করব হচ্ছে গতদিন যেখান থেকে শেষ করছি, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কি বলছিলাম? সক্রিয়ণ শক্তি বলছিলাম। আচ্ছা, মনে নয়েজটা একটু বেশি আসতেছে বাইরে। দাঁড়ানোটা খুলে দিই। Okay, আমরা ফাইনালি লিখছিলাম গতদিন যে লন a2 বাই k1 ইকুয়াল মাইনাস ইএ বাই আর ওয়ান বাই টি, সরি ওয়ান বাই টি, ইএ বাই আর ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। ঠিক আছে? হ্যালো। জি ভাই, শুনতেছি ভাই। ওকে ওকে, তো রেসপন্স করো না, আমি বুঝি না যে আসলে শোনা যায় কিনা। আচ্ছা ভাই। তো এখন এটা থেকে আমরা গতদিন দেখছিলাম যে একটা কার্ভ দেখছিলাম, সেটা হচ্ছে লন কে বাই হচ্ছে ওয়ান বাই টি কার্ভ। সে এরকম হয়েছিল, ডাউনওয়ার্ড স্লোপ, যেখানে স্লোপের মানটা ছিল কি, স্লোপটা ছিল মাইনাস ইএ বাই আর, আর এতটুকু ছিল হচ্ছে লন এ জিরো। তো বলতো, এখানে ইএ বা সক্রিয়ণ শক্তি যত বেশি, ঢাল তত কি বেশি হবে না? জি ভাই। ঢাল তত বেশি, ঢাল যত বেশি হবে তখন আহ ঢালটা কি তত খাড়া হবে না প্লেন হবে, হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? ভাই, ইসের ঢাল মানে যত বেশি হবে তো তত হ্যাঁ, ঢাল কখন বেশি হয়, বেশি খাড়া হইলে নাকি আনুভূমিক থাকলে? খাড়া হইলে ঢাল বেশি হয়। খাড়া হলে, তাহলে ডালটা হবে স্টিপিয়ার বা খাড়া, তাহলে ডালটা হবে স্টিপিয়ার। আর এটা যদি বেশি হয়, তাহলে হার ধ্রুবক, যে কে এর মান, কে এর মান কি বাড়বে না কমবে? বাড়বে। ভাই, কে মান বাড়বে ভাই। বাড়বে। ওকে, তো আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে, ধরো তুমি একটা বিক্রিয়া নিছো, সেখানে হচ্ছে লন কে, আমি কোশ্চেনটা লিখলাম না, লন কে বনাম ওয়ান বাই টি একটা কার্ভ আছে, যেটা আমরা নর্মালি আঁকি এটা। তো এই কার্ভের ঢাল পাইছো তুমি -2.24 10⁴ দেখি, 4 কেলভিন এটা দেওয়া আছে। তো তোমাকে কোশ্চেনে বলছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। তাহলে আমরা জানি এই যে এই কার্ভটা, মানে গ্রাফের ঢাল কত, ঢালকে আমরা লিখি এভাবে, ঢাল ইকুয়াল মাইনাস ইএ বাই আর, ঠিক না? তাহলে -2.24 10⁻⁴ বসাই দিলাম।
আর এখানে মাইনাস ই এ রাখলাম, আর এর মান হচ্ছে 8.314। তো এখান থেকে যদি করো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ই এর মানটা ফাইনালি আসবে হচ্ছে 8.314 ইন্টু 2.24 10 to the power, so 1623 কিলো জুল পার, এটা আসবে answer। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তো তোমার হচ্ছে আরেকটা ম্যাথ ধরো, 2 নাম্বার কোশ্চেন গুলো তুলতেছি না, মুখে তো বলতেছি মোটামুটি। সেটা হচ্ছে তোমার ধরো বিক্রিয়াটা আছে H2 + I2, তো ফাইনালি এটা যদি করো তাহলে হয় 2HI। এখন এই বিক্রিয়ায় ধরো 227 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেগ ধ্রুবক যেটা কে, এটা হচ্ছে 1.95 10⁻⁻⁴ লিটার পার মোল পার সেকেন্ড। আর 257 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কে এর মান দেওয়া আছে 1.75 10⁻³ লিটার পার মোল পার সেকেন্ড। এই কোশ্চেনটা তোমাকে দেওয়া আছে, বলছে যে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। এখন আমার ঠিক আছে, এটা একটা কোশ্চেন, বাট আমি বলতে চাচ্ছি এই বিক্রিয়াটা কি জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, না সেকেন্ড অর্ডার, তোমরা কিভাবে বুঝবা বলো তো, দেখে বলা যায় এখান থেকে। ভাইয়া ওই ইউনিট দেখে। হ্যাঁ, কে এর ইউনিটটা দেখে। কে এর ইউনিটটা এটা কার জন্য ছিল? ভাইয়া সেকেন্ড অর্ডারের জন্য ছিল। সেকেন্ড অর্ডার ভাইয়া। সেকেন্ড অর্ডারের জন্য, আচ্ছা এটা গেল। তো এই ম্যাথটা যদি করি তাহলে কি হবে, আমার লন K2/K1 ইকুয়াল হচ্ছে মাইনাস EA/R T2/, তো এখানে তোমার ডেটা গুলা যেগুলো আছে সেগুলোকে ক্যালভিনে নিতে হবে। 227 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি ক্যালভিনে নাও, সেটা হবে কত, 500। আর 257 ডিগ্রি সেলসিয়াসে যদি নাও, তাহলে সেটা হবে 530 কেলভিন। ওকে, তো আমি এখানে বসাই, সেটা হচ্ছে লন K2 মান, আচ্ছা তো K1, এটা K1 এটা K2। তো K2 মানটা বসাই 1.75 10⁻³ হচ্ছে 1.95 10⁻⁻⁴। ওকে, এখন মাইনাস এ রাখলাম, আর এর জায়গায় বসাবো 8.314, T2 এর জায়গায় বসাবো 530, আর এখানে বসাবো 500। তো এটাকে যদি ফাইনালি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ই এর মানটা হবে 161.18 কিলো জুল। এখানে দেখবা কিলো আছে, কিলো জুল পার মোল। বুঝছো? জি ভাইয়া। Okay. এখানে সব ম্যাথ একই, এরকম ম্যাথ। ঠিক আছে, এই জন্য 2টা করাইছি, এই 2টা টাইপই নর্মালি আসে। ওকে, তাহলে এবার নেক্সট হচ্ছে তোমার রিঅ্যাকশন রেটের উপর বা বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব। ওকে, তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, গ্যাসের ক্ষেত্রে তোমার যদি তুমি কি করো, চাপ বৃদ্ধি করো, চাপ বৃদ্ধি করো, ঠিক আছে, চাপ বৃদ্ধি করলে আয়তন কি বাড়ে না কমে?
আয়তন হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্যালো। ভাইয়া কোনটা ভাইয়া? গ্যাসের জন্য তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে হ্যাঁ, আয়তন কি আয়তন হ্রাস পায় ভাইয়া। হ্রাস পায়। তো এটা বয়েলের সূত্র থেকে জানি আমরা, পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p। এটা তুমি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে পড়বা। তো আয়তন অ্যাকচুয়ালি হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। এখন আয়তন যদি হ্রাস পায় তাহলে অল্প আয়তনে কি গ্যাস অণুর সংখ্যা বৃদ্ধি পায় না? জি ভাইয়া। আগে আগে ধরো এতটুকুর মধ্যে গ্যাস অণুগুলো ছিল, এখন হচ্ছে তোমার এতটুকুর মধ্যে গ্যাস অণুগুলো, তাহলে কি গ্যাস অণুর ডেনসিটি বেড়ে গেছে না? জি ভাইয়া। হুম। তাহলে ডেনসিটি যদি বাড়ে তাহলে কি ঘনমাত্রা কি বাড়বে না? জি ভাইয়া। ওকে। যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কি সংঘর্ষ বৃদ্ধি পাবে? আর যদি সংঘর্ষ বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হারও বাড়বে। এটাই হচ্ছে তোমার চাপের উপর আসলে, রিয়েকশন রেটের উপর চাপের প্রভাব। এটাতে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। আর তোমার বিক্রিয়ার ঘনমাত্রা রিয়েকশনের উপর যদি বলি, রিয়েকশন রেটের উপর ঘনমাত্রার প্রভাব যদি বলি, তাহলে হচ্ছে এটা আমরা গতদিন পড়ছিলাম যে রিয়েকশন রেটটা হচ্ছে তোমার সক্রিয় ভরের সমানুপাতিক, ঠিক না? তো সক্রিয় ভর তো তোমার অর্ডার যখন বের করা হচ্ছে তখন কি সক্রিয় এরকম লিখছিলাম না? লিখছিলাম জি কিনা? ভাইয়া। হ্যাঁ। তো সক্রিয় ভর অনুসারে হচ্ছে বিক্রিয়ার হার, রেট, ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ঘনমাত্রা যদি বাড়ো তাহলে কি কি হবে? ঘনমাত্রা বাড়াইলে কি হবে? if concentration rise then rate ও কি? বুঝছো? ভাইয়া রেট আর কনসেন্ট্রেশনের সাথে কি বললেন ভাইয়া? মানে বলতেছি তোমার ভরক্রিয়া সূত্র থেকে আমরা কি জানি? বিক্রিয়ার হার, রেট, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার কি সমানুপাতিক না? আমরা এরকম দেখছিলাম না, আর প্রপোর্শনাল টু এ ইন্টু বি এম এন, এরকম দেখছিলাম না? জি ভাইয়া। আর ওকে। তো যদি দেখে থাকি, তো তুমি ধরো যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে তুমি যদি ঘনমাত্রা বাড়াও তাহলে কি রেটও বাড়বে না? ভাই ঘনমাত্রা বাড়লে রেট বাড়বে ভাইয়া। হ্যাঁ, ঘনমাত্রা বাড়ালে রেট বাড়বে। ওকে। কিন্তু তুমি নর্মালি যদি একটা বিক্রিয়া চিন্তা করো, তো বিক্রিয়ক চিন্তা করো, বিক্রিয়ক কি উপর থেকে নিচে যায় না ঘনমাত্রা? জি ভাইয়া। তো বিক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পায়, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পায় এবং বিক্রিয়কের বিক্রিয়কের কি হারও কি হ্রাস পাবে না তাহলে? জি ভাইয়া।
এখন তুমি যদি এরপর বিক্রিয়কের ঘনমাত্রা ম্যানুয়ালি বাড়িয়ে দাও, তখন হচ্ছে আবার এটা বাড়বে। মানে মোট কথা হচ্ছে এটা সমানুপাতিক সম্পর্ক। Okay, এবার আসো, এখানে আর তেমন কিছু নেই, এগুলো খুব একটা বেশি আসে না। তো এখন কলিশন থিওরি, বিক্রিয়ার সঙ্গ সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি যেটা। ওকে, তো বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। তো এটা শুরু করবো এখন। সেটা হচ্ছে কয়েকটা শর্ত আছে যে বিক্রিয়াটা ঘটবে। তুমি একটা বিক্রিয়া তো হুট করে ঘটে যাবে না, কিছু শর্ত মেনটেন করলে বিক্রিয়াটা একমাত্র ঘটতে পারবে। তো প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ার যেই বিক্রিয়া অংশগ্রহণকারী যেসব অণু, পরমাণু বা আয়ন আছে, তাদের মধ্যে কি হতে হবে? কলিশন হতে হবে বা সংঘর্ষ হতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম শর্ত, যে তোমার সংঘর্ষ থাকতেই হবে। ঠিক আছে। 2 নম্বর কথাটা হচ্ছে এই যে আমাদের সংঘর্ষটা হবে, সংঘর্ষটা হলেই হবে না, সংঘর্ষের মধ্যে একটা ন্যূনতম শক্তি থাকতে হবে। যেমন আমরা এর আগে দেখছি যে এটা যদি কার্ভ হয় এরকম, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলছিলাম আমরা গতদিন? বিক্রিয়ক বা রিয়েক্টেন্টের এনার্জি লেভেল থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যে এনার্জি ডিফারেন্স, সেটাকে আমরা কি বলছিলাম? শক ইয়ে কি ভাই, ওই যে কি বলে, সক্রিয়ণ, অ্যাক্টিভেশন এনার্জি বা অ্যাক্টিভেশন সক্রিয় এনার্জি। শক্তি। হ্যাঁ, তো এই সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি যদি সে গেইন না করে, তাহলে তো বিক্রিয়া হবেই না। তো তোমার সংঘর্ষ যদি হতে হয়, সংঘর্ষে ন্যূনতম একটা শক্তি থাকতে হবে, ন্যূনতম, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জি। ন্যূনতম শক্তি সহযোগে যদি সংঘর্ষটা না হয়, তাহলে সেটা আসলে রিয়েকশন ঘটবে না। ওকে, তো 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে কোনো এক দিক থেকে তোমার মানে সংঘর্ষ হলেই হবে না। ধরো এই একটা বসে আছে একটা অণু, সে এদিক থেকে এসে সংঘর্ষ করলো, আবার একটা অণু আছে এদিকে, সে এদিক থেকে এসে সংঘর্ষ করলো। তো বিষয়টা হচ্ছে যে সংঘর্ষটা সেটা একটা নির্দিষ্ট দিক থেকে হতে হবে। ধরো এই দিক থেকে সংঘর্ষ করলে সে বিক্রিয়া অংশগ্রহণ করে, আবার এই দিক থেকে করলে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সো তোমাকে এই দিক থেকেই সংঘর্ষটা করাতে হবে, এদিক থেকে করলে বিক্রিয়া গঠিত হবে না। সো বলতে পারো তুমি ফাইনালি যে বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যে সংঘর্ষটা, সেটার একটা নির্দিষ্ট দিক বিন্যাস থাকতে হবে। সো এটা একটা নির্দিষ্ট দিকে হতে হবে, এটা নির্দিষ্ট ডিরেকশনে এই সংঘর্ষটা হবে। তো এই 3টা ক্রাইটেরিয়া যদি সে ফলো করে, ফুলফিল করে, তাহলে একটা রিয়েকশন ঘটবে, একটা সাকসেসফুল রিয়েকশন হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এখন ধরো আমরা যে কতদিন করছি, ধরো এ এ প্লাস বি সি, এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। তো এরা যখন বিক্রিয়া করবে, তখন এদের মধ্যে একটা মধ্যবর্তী স্টেজ তৈরি হয়, সেটা হচ্ছে এ ডট ডট বি ডট ডট সি। এটা একটা ইন্টারমিডিয়েট পর্যায়। সেখান থেকে ফাইনালি উৎপন্ন হবে এ বি প্লাস সি, এটা আমার ফাইনাল উৎপাদ। এগুলো হচ্ছে আমার রিয়েক্টেন্ট, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট।
এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট যৌগ বলতে পারো। অবস্থা। তোমার এনার্জি লেভেল যেটা দেখছি আমরা গতদিন, ধরো তাপ উৎপাদনের ক্ষেত্রে দেখি এটা। তো এটা হচ্ছে তার রিয়েক্টেন্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে উৎপাদের এনার্জি লেভেল। এটা হচ্ছে রিয়েক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। আর এদের মধ্যে যে শক্তি ডিফারেন্স সেটা হচ্ছে ইএ। আর এদের মধ্যে যে শক্তি ডিফারেন্স সেটা হচ্ছে আমার এলএইচ। ওকে। তো এই যে চূড়ার অবস্থা, যেটা তোমার ন্যূনতম শক্তি অর্জন করতেই হবে, এই অবস্থায় হচ্ছে তোমার এই ইন্টারমিডিয়েট যৌগটা অবস্থান করে। বুঝছো? জি ভাই। ওকে। আর এই কার্ভ গুলাকে বলা হয় তোমার এনার্জি হিল অথবা শক্তি পর্বত। এগুলা তোমরা বই পড়লে বুঝতে পারবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এই যে এই চূড়াটা যত উঁচা হবে, পর্বতটা যত বেশি উঁচা থাকবে, তত উঠতে কি সময় লাগবে না বা কষ্টকর হবে না? জি ভাই। আচ্ছা, পর্বতটা উঁচা হওয়া মানে কি? অ্যাক্টিভেশন এনার্জি হাই। জি ভাই। আচ্ছা, অ্যাক্টিভেশন এনার্জি যখন বেশি হবে, তখন বিক্রিয়ার হার হচ্ছে কমে যাবে, কারণ একে অনেকখানি পথ অতিক্রম করে আসতে হয়। তো এটার হচ্ছে বিক্রিয়ার হার রেট ব্যস্তানুপাতিক। মানে এটা একদম ডিরেক্ট লিনিয়ারলি ব্যস্তানুপাতিক কিনা এটা বলা যাবে না, আর তুমি বলতে পারো যে মানে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। ওকে। জি ভাই। এরপর আমার যে টপিকটা পড়ানো সেটা হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক। তো এটা অ্যাকচুয়ালি আমি একটু পরে পড়াবো, কারণ এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট এখানে থিওরি টিউরি কিছু আছে, এটা আমি একদম চ্যাপ্টারের লাস্টের দিকে পড়াবো। আমরা অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট বেশি সেগুলো অ্যাকচুয়ালি আগে ফোকাস করি। সেটা হচ্ছে তোমার আমাদের কাইনেটিক পার্টটা শেষ। আমরা এখন আসবো কাইনেটিক পার্টের একটু অংশ আছে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট পার্টটা। ওইটা বাদ দিলে কাইনেটিকের কাজ শেষ। তো আমরা এখন হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে। 20 মিনিট আছে, 10 মিনিট, 8 মিনিট আছে, 7। ওকে, সমস্যা নেই। তো সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি? সেটা হচ্ছে তোমার আমাদের যে ফরওয়ার্ড রিঅ্যাকশন হার, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট হচ্ছে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের সমান। মানে তোমার সম্মুখমুখী বিক্রিয়াটা যেই হারে হচ্ছে, তোমার পশ্চাৎমুখী বিক্রিয়াটা একই হারে হচ্ছে। এটা যদি 5 মোল পার মিনিট আকারে হয়,
এটাও 5 মোলার পার মিনিট আকারেই হবে। বুঝছো? জি ভাই। আর একটা কথা, সব বিক্রিয়াই, সব রিয়েকশনই কি, অল রিয়েকশন একটা রিয়েকশনই চাই ইকুইলিব্রিয়াম অর্জন করতে। তো ইকুইলিব্রিয়াম সাধারণত উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই হয়, একমুখী ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হয় না। তো উভমুখী বিক্রিয়া শেষ হয় না, তো ইকুইলিব্রিয়াম অর্জন করতে সবাই চায়। তো ইকুইলিব্রিয়াম 3 রকম হতে পারে। সেটা হচ্ছে তোমার ধরো উম, তো বিক্রিয়ার হার দিয়ে যদি আমি প্রকাশ করি, রেট, আর এদিকে হচ্ছে টাইম, তাহলে রেট আর মানে ফরওয়ার্ড রিয়েকশন কি আস্তে আস্তে কমে না? জি ভাই। ফরওয়ার্ড রিয়েকশনটা ধরো কম, আর ব্যাকওয়ার্ড রিয়েকশনটা কি হবে? হ্যাঁ, বাড়লো। তাহলে দেখো ব্যাকওয়ার্ড রিয়েকশনটা কম। এরা যখন হচ্ছে তোমার এক হয়ে যাবে, এরপর এর থেকে এগুলা হচ্ছে তোমার সবই কি সাম্য অবস্থা। ঠিক আছে? জি ভাই। তো এখন এটা যদি তুমি কনসেন্ট্রেশনের মাধ্যমে দেখাও, তাহলে এরকম হতে পারে, কনসেন্ট্রেশন। তো বিক্রিয়কের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে সময়ের সাথে কমতে থাকে। ধরো এই যে এটা কমলো, আর উৎপাদেরটা কি হয়, বাড়ে। হ্যাঁ, বাড়তে থাকে। যখনই এরা প্যারালাল হয়ে যায় একে অপরের, তখনই কি দেখা দেয়, সাম্যাবস্থা সাম্যাবস্থা হবে। শুরু হয়। এখন এই ঘনমাত্রার কার্ভটা আরো 2 রকম হতে পারে। সেটা হচ্ছে এখানে তুমি দেখতেছো যে আহ ঘনমাত্রাটা যখন বিক্রিয়কেরটা কমে গেছে আর উৎপাদেরটা বেড়ে গেছে, এই মোমেন্টে তোমার সাম্যাবস্থাটা হয়েছে। এখন চাইলে এরকমও হতে পারে যে ঘনমাত্রা একবারে এক হয়ে গেছে, তখন তো এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, না ভাই। তখন এটা সাম্যাবস্থা। আবার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ধরো এটা, ধরো ঘনমাত্রা বিক্রিয়কেরটা আস্তে আস্তে কমলো, উৎপাদেরটা ঠিকই বাড়লো, কিন্তু এবং এটা কি হয়ে গেছে, এখানে প্যারালাল হয়ে গেছে। যখন থেকে প্যারালাল তখন থেকে ইকুইলিব্রিয়াম। এরকম নট নেসেসারি যে উৎপাদের ঘনমাত্রাই তোমার বেশি হবে। উৎপাদের ঘনমাত্রা বেশিও হতে পারে বিক্রিয় ক্ষেত্রে, কমও হতে পারে, সমানও হতে পারে। কন্ডিশন হচ্ছে যেখানেই এরা একে অপরের প্যারালাল লাইন হয়ে যাবে, যে চেঞ্জ হচ্ছে না, একদম ফিক্সড কনস্ট্যান্ট হয়ে গেছে, তখনই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামটা দেখা যায়। বুঝছো? জি ভাই। এখন দাঁড়াও দেখি তো টাইম আছে কিনা। আচ্ছা, টাইম। তো রাসায়নিক সাম্যাবস্থার কিছু শর্ত বা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক সাম্যাবস্থা। ঠিক আছে, তো এটা আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, আবার জয়েন করো।